আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মুবারক। আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের পরবর্তী যে পরীক্ষাটা আছে অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের সুপার শর্ট সাজেশন দিব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এই তোমাদের বইয়ের যে ইম্পর্টেন্ট রচনামূলক প্রশ্নগুলো আছে সেগুলো আমি এখানে লিখে নিয়েছি। এবং কোন প্রশ্নটা কিভাবে পড়বা, এখানে তোমাদের অনেক প্রশ্ন আছে যেটা একটা প্রশ্ন পড়লেই তোমাদের বইয়ের 2-3টা প্রশ্নের অ্যান্সার হয়ে যায়। তো সেখানে তুমি কি জন্য 2-3বার কষ্ট করতে যাবা? তো আমি এগুলো তোমাকে বলবো। এরপর আমরা কিন্তু এই সাজেশনের আগেও তোমাদের আহ, প্রায় 15-20 দিন আগে একটা শর্ট সাজেশন দিয়েছিলাম, ঠিক আছে? তো ওই সাজেশনটা যারা কালেক্ট করছো তারা তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আসোই, কিন্তু এই সাজেশনটা যারা এখনো পাও নাই, এটা কালেক্ট করার জন্য তোমাদের অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে। এবং সেখানে আমি তোমাদের সিভিল পঞ্চম পর্বের সকল সাবজেক্টের সাজেশন পিডিএফ আকারে দিয়ে দিয়েছি, এবং এগুলোর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে বা ফেসবুক পেজে আছে। তো তোমরা যারা শর্ট সাজেশনটা কালেক্ট করতে যাচ্ছ তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবা। আর এই যে সুপার শর্ট সাজেশন যেটা আছে, এই সুপার শর্ট সাজেশনের যে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত অংশটা আছে এটা আমি তোমাদের এই ক্লাসে দিব না, এটা এখানে আসলে বোর্ডে লিখে দেওয়া ঝামেলা। এই জিনিসটা আমি গ্রুপে পিডিএফ করে দিয়ে দিব, ঠিক আছে? মানে তোমরা শর্ট সাজেশন কালেক্ট করতে এবং এই সুপার শর্ট সাজেশনের সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্তগুলো কালেক্ট করতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। আমি লিঙ্ক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি। আর হয়তোবা যুক্ত হওয়ার পর তোমরা গ্রুপে কোনো মেসেজ দেখতে পারবে না, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের আগের মেসেজগুলো দেখা যায় না। তো সেক্ষেত্রে দেখবা যে হোয়াটসঅ্যাপ গ্রুপের যে বায়ো আছে, বায়োতে আমার ডিসক্রিপশনে সাজেশন প্লাস আমাদের হ্যান্ড নোটের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? তাহলে সেখান থেকে তোমরা কালেক্ট করে নিবা। ঠিক আছে, তার কথা না বলে চলো আমরা সাজেশনটা শুরু করি। তো সাজেশনটা আসলে সেট করার একটা প্রশ্ন আসলে তোমাদের কিভাবে পরীক্ষায় আসে এটার উপর ভিত্তি করে সাজেশনটা সেট করা হয়েছে। তো তোমাদের ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের কিছু কোর সাবজেক্ট আছে, কোর অধ্যায় আছে, যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন কোনোবারই মিস হয় না। তো কোর অধ্যায়গুলো কোনগুলো দেখো, যেমন প্রথম অধ্যায়টা 1 বছর পর পর রিপিট হয় প্রথম অধ্যায় থেকে প্রশ্ন। তো যেহেতু গতবার প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসে নাই, এই জন্য এইবার প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তো প্রথম অধ্যায় থেকে আমি 2টা প্রশ্ন নিয়েছি, দেখো এখানে কাম্য তত্ত্বাবধান পরিষদ নির্বাচনের বিবেচ্য বিষয়। এরপর এটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এইবার আসার সম্ভাবনা যে প্রশ্নগুলো আছে সব থেকে বেশি তার মাঝ থেকে এটা একটা, ঠিক আছে? এরপর বিভিন্ন প্রকার সংগঠন কাঠামো বর্ণনা দাও। এই 2টার মাঝ থেকে তোমরা একটা শিওর এবার কমন পাচ্ছ, ঠিক আছে? এখন ভাইয়া দেখো এই যে 2 নাম্বার যে প্রশ্নটা আছে এখানে দেখো বিভিন্ন প্রকার সংগঠন কাঠামোর বর্ণনা দাও। তো এই প্রশ্নটা তুমি যদি পড়ো, এই প্রশ্নের মধ্যে তোমাকে সরলরৈখিক সংগঠন, তারপর তোমার সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন এবং কার্যভিত্তিক সংগঠনের বর্ণনা করতে হবে, ঠিক আছে? তো তুমি কি করবা, ওই জায়গা থেকে বর্ণনাটুকু না পড়ে তুমি দেখবা যে 1 পৃষ্ঠা পরেই এই সংগঠন কাঠামোগুলোর বৈশিষ্ট্য দেওয়া আছে, তুমি বৈশিষ্ট্যগুলো পড়বা। তাহলে বৈশিষ্ট্য পড়লে তোমার কি কি হবে, আরো 3টা প্রশ্ন তোমার হয়ে যাবে। ধরো বাই চান্স কোনো কারণে এবার নতুন প্রশ্ন দিল প্রথম অধ্যায় থেকে, সেগুলো এই যে 3টার মাঝখান থেকেই হবে যদি দেয়। তাহলে তুমি দেখো এই 2 নাম্বার প্রশ্নটা তুমি যখন পড়বা তখন কিন্তু এমনিতেই তোমাকে সরলরৈখিক সংগঠন, কার্যভিত্তিক সংগঠন এবং সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন পড়া লাগতেছে। তো তুমি ওখান থেকে ব্যাখ্যা না পড়ে পরে যে বৈশিষ্ট্য আকারে পয়েন্টগুলো দেওয়া আছে পয়েন্ট আকারে পড়ো এই 3টা সংগঠন কাঠামো, তাহলে তোমার সরলরৈখিক সরলরৈখিক ও পদস্থ কর্মী এবং কার্যভিত্তিক সংগঠনের বৈশিষ্ট্যগুলোও পড়া হচ্ছে, প্লাস তোমার হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো থেকেই তুমি এই যে বিভিন্ন প্রকার সংগঠন কাঠামোর বর্ণনা দাও তখন তুমি ওগুলোর বর্ণনাগুলো লিখতে পারবা। তাহলে তোমার কয়টা প্রশ্ন হচ্ছে দেখো, এই প্রশ্নটা পড়লে আমি যেভাবে বললাম এভাবে পড়লে তোমার এখানে টোটাল 4টা প্রশ্ন পড়া হয়ে যাচ্ছে, 1টা 2টা 3টা এবং এটা সহ 4টা, ঠিক আছে? তাহলে এটা তুমি একটু ভালোভাবে আমি যেভাবে বললাম সেভাবে পড়বা। এরপরে দেখো আমাদের 2 নাম্বার অধ্যায়। আমাদের ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট বইয়ে যদি সব থেকে গুরুত্বপূর্ণ কোনো অধ্যায় থাকে সেটা হচ্ছে এই 2 নাম্বার অধ্যায়, যেটা বিগত 5 বছরের কোনো সালেই মিস হয় নাই, অর্থাৎ কোনো সালে এখান থেকে প্রশ্ন আসা বাদ নেই। এখানে দেখো আমি সম্ভাব্য এইবার পরীক্ষায় প্রশ্ন সেটের অধ্যায়গুলো লিখছি, প্রথম, দ্বিতীয়, চতুর্থ, অষ্টম, দশম এবং এই 4টা থেকে, এই 5টা থেকে মাস্ট 4টা থাকবে, 5টাও থাকতে পারে। আর 5 নাম্বার এবং 7 নাম্বার অধ্যায় থেকে একটা থাকবে, ঠিক আছে?
এটা আমার অ্যানালাইসিসের ভিত্তিতে আমি যেগুলো মানে প্রশ্ন অ্যানালাইসিস করে যেটা বুঝছি আর কি, যে এই সেটে এবার প্রশ্ন হইতে পারে। তাহলে দেখো 2 নম্বর অধ্যায়টা থেকে অবশ্যই একটা কমন পাবে, এই 3টা প্রশ্নের মাঝে একটা মাস্ট থাকবে। তাহলে দেখো এখানে কি করতে হবে, ব্যবস্থাপনার কার্যাবলী বর্ণনা করো, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রশাসনকে মস্তিষ্ক, সংগঠনকে হস্ত এবং ব্যবস্থাপনাকে চক্ষু, মানে কি জন্য এটা বলা হচ্ছে এটা একটা প্রশ্ন আছে, তোমরা দেখবে, মানে এটা রূপক অর্থে প্রকাশ করা হয়েছে। তো এই প্রশ্নটা আসার সম্ভাবনা এই অধ্যায়ে সব থেকে বেশি, এবার এটার থেকেও বেশি, ঠিক আছে। তো এই দুইটা আসার সম্ভাবনা সব থেকে বেশি, মানে এই দুইটার মাঝখান থেকে একটা তোমরা কমন পাবাই এবার। আর বাই চান্স যদি এইবার 2 অধ্যায় থেকে একটু প্রশ্ন কঠিন করতে চাই, তাহলে তোমাদের এই 3 নাম্বার প্রশ্নটা দিয়ে দিবে, ঠিক আছে। পার্থক্যগুলো তোমাদের সংক্ষিপ্তের মধ্যেই আছে, তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন যদি পড়ো এই পার্থক্য অনায়াসই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 1 নাম্বার অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট, 2 নাম্বার অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে দেখো 3 নাম্বার অধ্যায় থেকে আমাদের প্রশ্ন হয় না বললেই চলে, যদি এইবার প্রশ্ন হার্ড না করে, ঠিক আছে, বা ধরো কঠিন না করে, সেক্ষেত্রে 3 নাম্বার অধ্যায় থেকে এবার প্রশ্ন আসবে না। যেভাবে ধারাবাহিকভাবে বিগত 5 বছর প্রশ্ন হয়েছে, সেই ধারাবাহিকতা যদি বজায় থাকে, তাহলে 3 নম্বর অধ্যায় থেকে এবার প্রশ্ন হবে না। এরপরে দেখো ভাইয়া, আমাদের আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে 4 নম্বর অধ্যায়। এই 4 নম্বর অধ্যায়টা থেকেও প্রতি বছরই প্রশ্ন থাকে, একটা করে প্রশ্ন থাকেই, ঠিক আছে। তো এইবার যে প্রশ্নগুলো তোমরা পড়বা এখান থেকে দেখো, এইবার সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই যে উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল বা প্রভাব বিস্তারকারী উপাদানগুলো বর্ণনা করো। এখানে 2টা প্রশ্ন আছে, কয়টা? 2টা প্রশ্ন। এটা হচ্ছে তোমাদের বৃদ্ধির যে কৌশল আছে, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের অনুশীলনী রচনামূলক 1। আর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো বর্ণনা করো, এটা হচ্ছে অনুশীলনীর উদাহরণ 3। এই 1 নাম্বার উদাহরণের অ্যান্সার এবং আমাদের অনুশীলনীর 1 নাম্বার রচনামূলকের অ্যান্সার এবং 3 নাম্বার রচনামূলকের অ্যান্সার একদম সেম, জাস্ট একটু চেঞ্জ। তো তুমি কি জন্য কষ্ট করে 2টা পড়তে যাবা? তুমি জাস্ট এই যে উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল 1 নাম্বার যে তোমার রচনামূলক আছে তোমাদের 4 নাম্বার অধ্যায়ের অনুশীলনীর, সেইটা পড়বা। এখন যদি বাই চান্স ধরো বললো যে উৎপাদনশীলতা বৃদ্ধির প্রভাব বিস্তারকারী উপাদানগুলো বর্ণনা করো, অর্থাৎ 3 নাম্বার প্রশ্নটা, তখন তুমি এই 1 নাম্বার প্রশ্নটাই অ্যান্সার লিখে দিবা, ঠিক আছে। কারণ 2টার অ্যান্সার সেম, তুমি একটু মিলাই দেখো, সবগুলোর পয়েন্ট সেম, ঠিক আছে। এরপরে দেখো ভাই, আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবার আসার মতো প্রায় অনেক মানে বেশি সম্ভাবনা আর কি এটা আসার 4 নম্বর অধ্যায় থেকে। এরপর এইটা যদি মিস করে, তাহলে এই 2টার মাঝখান থেকে একটা থাকবে, ঠিক আছে। সেটা কি? বিভিন্ন প্রকার উৎপাদনশীলতা নির্ণয়ের পদ্ধতি বর্ণনা করো। এটা গতবার আসছিল, আসার সম্ভাবনা একটু কম, কিন্তু লিন ম্যানুফ্যাকচারিং পদ্ধতি বর্ণনা করো, এটা তোমাদের বইয়ে দেওয়া নাই, যে পরীক্ষা মানে তোমাদের বইয়ে রচনা তোমার অনুশীলনী 4 নম্বরে এখানে লেখা নাই যে এটা গত 25 সালের পরিপূরক পরীক্ষায় আসছিল, এটা তোমাদের বইয়ে লেখা নেই, ঠিক আছে। তো তোমরা একটু বোর্ড প্রশ্ন খেয়াল করলে দেখবা যে এটা কিন্তু আসছিল, ঠিক আছে, 25 সালের পরিপূরকে। তো সেই হিসাবে এটা যদি মিস করে, তাহলে এটা আসার সম্ভাবনা বেশি বা এটা আসতে পারে। তাহলে এই 4 নম্বর অধ্যায় থেকে এই 3টা প্রশ্ন খুবই ভালো করে পড়বা, এখান থেকে একটা মাস্ট থাকবে। এরপরে দেখো ভাই, আমাদের আচ্ছা 5ম অধ্যায়টাতে আমরা পরে আসতেছি, 5ম অধ্যায় পরে আসি। এরপরে আমাদের যে কোর অধ্যায়গুলো আছে, অর্থাৎ যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন মানে প্রতিবারই হয়, তার মধ্যে আর একটা হচ্ছে তোমার 8ম অধ্যায়। 8ম অধ্যায় থেকে একটা প্রশ্ন মাস্ট থাকবে এবার, ঠিক আছে। তো এই অধ্যায় থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এবার আদর্শ নেতার গুণাবলী বর্ণনা করো, ঠিক আছে। এটা তোমাদের লাস্ট 4-5টা বোর্ডের মধ্যে মনে হয় 3টা বোর্ডই আসছিল। তাহলে দেখো, এরপরে প্রেষণার আর্থিক ও অনার্থিক উপাদানগুলো বর্ণনা করো, এটা হচ্ছে তোমাদের 8 নম্বর অধ্যায়ের 1 নম্বর রচনামূলক প্রশ্ন। এটা আসার সম্ভাবনা আছে, এটা তোমাদের দেখবে যে প্রশ্নটা আবার ওই যে মার্শলোর চাহিদা সোপান তত্ত্ব নামে অন্যভাবে একটু দেওয়া আছে, এটা তোমরা একটু খেয়াল করবা, ঠিক আছে। আর 1 নম্বর অধ্যায়ে এই যে তোমাদের হচ্ছে কাম্য তত্ত্বাবধান পরিষদ নির্বাচনে বিবেচ্য বিষয়, এই প্রশ্নটাও একটু খেয়াল করবা। তোমাদের দেখবে যে অথবাতে এই প্রশ্নটা একটু মানে কঠিন করে দেওয়া আছে, দেখবে যে অন্য একটা নামে দেওয়া আছে। এখানে দেখো তোমরা, তোমাদের এই প্রশ্নটা বলা আছে হচ্ছে, আমি যদি একটু দেখে বলি, ডিএ গ্রিকুলাস সূত্র অনুযায়ী তত্ত্বাবধান পরিসরের অন্তস্থ সম্পর্ক ব্যাখ্যা করো। যখন এই প্রশ্ন আসবে তোমার তো মাথা ঘুরে যাবে, এই প্রশ্ন কই থেকে দিল এই প্রশ্ন। আর এই যে কাম্য তত্ত্বাবধান পরিষদ নির্বাচনে বিবেচ্য বিষয়, সেম প্রশ্ন। তো এগুলো একটু অথবা প্রশ্নগুলো তোমরা একটু ভালোভাবে খেয়াল করবে, যাতে প্রশ্ন একটু চেঞ্জ হয়ে আসলে তোমরা বুঝতে পারো, ঠিক আছে। এরপরে দেখো ভাই, আমাদের তাহলে 8ম অধ্যায়ের আমরা 2টা প্রশ্ন দেখলাম। এরপর 3 নাম্বার প্রশ্ন হচ্ছে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় নেতৃত্বের নেতৃত্বের গুরুত্ব আলোচনা করো, ঠিক আছে। তাহলে এই প্রশ্নটাও আমাদের ইম্পর্টেন্ট। তাহলে 8ম অধ্যায়ের 3টা প্রশ্নের মাঝখান থেকে একটা আসার সম্ভাবনা
মানে একদম ফিক্সড একটা আসবেই, ঠিক আছে। তার মাঝখানে প্রথমটা আসার সম্ভাবনা বেশি, এরপর 2 নাম্বারটা এবং এরপর আমাদের 3 নম্বর প্রশ্নটা। তাহলে অষ্টম অধ্যায়ে অবশ্যই তোমাদের 3টা প্রশ্নই পড়তে হবে। আমি পরে তোমাদের বলবো যে কোন অধ্যায়ের প্রশ্ন স্কিপ করা যাবে না। এরপর 10 নম্বরের এই প্রশ্নটা তোমাদের লাস্ট, এই একটা প্রশ্নই লাস্ট 5টা বোর্ডে রিপিট হয়েছে। তাহলে এইবার যে আসবে না তার কি কোনো গ্যারান্টি আছে? এইবারও আসবে, দেখবে এটা আবার দিবে, ঠিক আছে। তাহলে এই প্রশ্নটা কোনোভাবেই স্কিপ করবে না। এখন ভাইয়া এখানে আমি তোমাদের একটা কথা বলি, এই যে 7 নাম্বার অধ্যায় আর 5 নাম্বার অধ্যায়, ঠিক আছে, আমরা এতক্ষণ পর্যন্ত কয়টা অধ্যায় দেখলাম? 1 নাম্বার অধ্যায় দেখলাম, 2 নাম্বার অধ্যায় দেখলাম, 4 নাম্বার অধ্যায় দেখলাম, 8 দেখলাম, 10 দেখলাম। তাহলে কয়টা অধ্যায় হলো ভাইয়া? 1 2 3 4 5। এই 5টা অধ্যায় থেকে তোমরা মাস্ট 4টা প্রশ্ন কমন পাবা, মাস্ট, ঠিক আছে। যদি প্রশ্ন সহজ হয় তাহলে 5টা প্রশ্ন কমন পাবা, ঠিক আছে। এরপর তাহলে 5টা যদি আমরা কমন পাই বা 4টা যদি কমন পাই, তাহলে রচনামূলক প্রশ্ন হয় কয়টা? 6টা। তাহলে ধরলাম আর 2টা বাকি আছে। এই 2টা প্রশ্নের মাঝে তোমরা একটা এই 5 নাম্বার এবং 7 নাম্বার অধ্যায়ের মাঝখান থেকে পাবা, আর যদি প্রশ্ন একটু হার্ড করে তাহলে এই 6 এবং 9 নাম্বার মাঝখান থেকে একটা পাবা, ঠিক আছে। এখন তোমার প্রস্তুতির ধরন কি রকম? তুমি কি শুধু পাস করতে যাচ্ছ, নাকি তুমি ভালো পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি কি প্লাস মার্ক তুলতে চাচ্ছ? এটা এখন তোমার উপর ভাইয়া। তুমি যদি শুধু পাস করতে চাও তাহলে আমি তোমাকে বলবো 1 2 4 8 10 এই 5টা অধ্যায় যে রচনামূলক প্রশ্নগুলো আমি তোমাদের এখানে দিয়েছি, শুধু সেইগুলো পড়ো, ঠিক আছে। এখনো কিন্তু ভাই তোমার হাতে হিউজ টাইম। আজকের দিন, আজকের রাতটা আছে, তারপরের দিন আছে, তারপরের দিন আছে, অর্থাৎ 9 তারিখ আছে, 10 তারিখ আবার 2টাই পরীক্ষা। তো হিউজ টাইম আছে তোমার হাতে, ঠিক আছে। তুমি যদি চাও এখনো তুমি এই শর্ট সিলেবাসটা কমপ্লিট করতে পারবা, ঠিক আছে। এখনো এই শর্ট সিলেবাস কমপ্লিট করতে পারবা। সেখানে তুমি এই সুপার শর্ট তো পরেই থাকলো, ঠিক আছে। তো অবশ্যই সিলেবাস আমাদের সিলেবাস না, সাজেশন যেটা আছে এটা কালেক্ট করতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবা, ঠিক আছে। এরপর দেখো আমরা পরবর্তী যে অধ্যায়গুলো এখনো আলোচনা করলাম না সেগুলো একটু বলি। পঞ্চম অধ্যায় থেকে এবং সপ্তম অধ্যায় থেকে তোমরা মাস্ট একটা পাবা, এবার একটা মাস্ট একটা, এই 2টা অধ্যায় থেকে মাস্ট একটা পাবা। হয় পঞ্চম থেকে দিবে, নাহলে সপ্তম থেকে দিবে। পঞ্চম থেকে যেহেতু গতবার আসছিল, তাই সপ্তম থেকে আসার সম্ভাবনা বেশি, ওকে। সপ্তম থেকে আসার সম্ভাবনা বেশি, কিন্তু এটা বলতে পারবে না যে পঞ্চম থেকে দিবে না, পঞ্চম থেকেও রিপিট হতে পারে। এখন আমাদের এই যে ষষ্ঠ আর নবম অধ্যায়, যাদের প্রিপারেশন একদমই খারাপ তারা এই 2টা অধ্যায় স্কিপ করতে পারো, ঠিক আছে। তারা এই 2টা অধ্যায় স্কিপ করতে পারো। আর যারা মোটামুটি 45 প্লাস বা 40 প্লাস অ্যান্সার করতে চাও, 40 প্লাস আশা করা যায় আমার সুপার শর্ট সাজেশন ফলো করলেও হয়ে যাবে, ঠিক আছে। 40 প্লাস তোমার হচ্ছে 40 প্লাস না হলেও 35 প্লাস হবে। আর শর্ট সাজেশন ফলো করলে আশা করা যায় তোমরা 45 প্লাস অ্যান্সার করতে পারো। যদি প্রশ্ন সহজ হয় 50-এর উপরে অ্যান্সার করতে পারবা। তাহলে ঠিক আছে, দেখো আমরা কি করব, একবার আমি লাস্ট বলে দেই। প্রথম, দ্বিতীয়, চতুর্থ, অষ্টম, দশম এগুলো একদম কোর অধ্যায়, এই বইয়ের কোর অধ্যায়, এগুলো থেকে প্রশ্ন থাকেই। এরপর সেকেন্ড লেভেলের যে অধ্যায়গুলো আছে সেটা হচ্ছে পঞ্চম আর সপ্তম, ঠিক আছে। এই 2টা থেকে অল্টারনেট হয়ে প্রশ্ন থাকে। এরপর আমাদের যদি প্রশ্ন একটু নতুনত্ব নিয়ে আসতে চায়, সেক্ষেত্রে আমাদের এই যে ষষ্ঠ আর নবম অধ্যায় থেকে প্রশ্ন হয়, ঠিক আছে। তাহলে কি বললাম, দেখো আমরা 1 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার, 8 নাম্বার এবং 10 নাম্বার অধ্যায় থেকে সবগুলো প্রশ্ন পড়বো। আর আমি যেভাবে তোমাদের বললাম, এখানে 5 নাম্বার অধ্যায়ে তোমাদের আর একটা কথা বলা হয় নাই, দেখো এখানে আমাদের পরিকল্পনার গুরুত্ব এবং সুবিধা 2টা কিন্তু সেম জিনিস, ঠিক আছে। হয়তো বা অ্যান্সারের একটু তোমাদের বইয়ে ভিন্নতা আছে, কিন্তু যদি গুরুত্ব আসে তাহলে তোমরা কি করতে পারবা, এখান থেকে সুবিধার যদি প্রশ্নটা আসে বা গুরুত্ব আসে, 2টাই লিখতে পারবা, ঠিক আছে। তাহলে তোমরা পড়বা হচ্ছে পরিকল্পনার গুরুত্ব যে অ্যান্সারটা আছে, অর্থাৎ 1 নাম্বার প্রশ্নটা, এই যে 1 নাম্বার প্রশ্নটা পড়বা রচনামূলক, ঠিক আছে। আর বাই চান্স যদি কখনো লেখা পরীক্ষায় আসে যে পরিকল্পনার সুবিধাগুলো আলোচনা করো, তাহলেও তুমি 1 নাম্বারের অ্যান্সারটাই লিখবা, ঠিক আছে। তো এই ছিল আমাদের মোটামুটি সাজেশন, শর্ট সাজেশন যেটাকে আর বলতেছি। এই শর্ট সাজেশনের যে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত অংশটা আছে সেটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। অবশ্যই তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে সেজন্য। আর শর্ট সাজেশন যেটা আগে দিছিলাম 20 দিন আগে, সেটা নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যুক্ত হতে হবে, ঠিক আছে। তাহলে ভাইয়া এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। তার আগে তোমাদের একটা কথা বলতে চাই, যে বিষয়টা হচ্ছে কি, তোমরা অনেকেই আমাদের চ্যানেলে ভিডিও দেখো, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে শুধু ভিডিও দেখেই চলে যাও, ভিডিওতে লাইকও করো না, কমেন্ট করে কিছু জানাও না, আবার দেখা যায় যে সাবস্ক্রাইবও করো না। এখন আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা হচ্ছে 866 মনে হয়, ঠিক আছে। আর মাত্র 144টা সাবস্ক্রাইবার লাগে আমাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে, ঠিক আছে। তাহলে তোমাদের অবশ্যই আমি আশা করবো যে এই সাজেশনের পরে বা এই সাজেশন ভিডিও দেওয়ার পরে তোমরা এই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিবা, ঠিক আছে। তো আমি আর বেশি কথা বলতেছি না, পরবর্তী পরীক্ষাগুলোর আগেও ইনশাআল্লাহ আমি সাজেশন দিব। আর অবশ্যই যেগুলো
কঠিন সাবজেক্ট আছে, যেমন তোমাদের থিওরি অফ স্ট্রাকচার, তারপর তোমার সার্ভিং থ্রি, এরপর তোমার হচ্ছে হাইড্রোলিক্স, এই টাইপের যে সাবজেক্টগুলো আছে এগুলোর আগে আমি অবশ্যই তোমাদের লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আর কথা না বলি, এই ক্লাসটা আমি এখানে শেষ করছি। আর সাজেশনগুলো খুব ভালোভাবে তোমরা ফলো করো, আশা করতেছি তোমরা এখান থেকে সর্বোচ্চ সংখ্যক কমন পাবে, ঠিক আছে? তো ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য দোয়া করবা।